মাকাও এবং হংকং এগুলো আদৌ কি কোনো দেশ? মাকাও এবং হংকং এখানে এক দেশ দুই নীতি চলে। এই প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে আমরা খুঁজব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউট। আই হোপ তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা হংকং এবং মাকাও সম্পর্কে জানব। তো চলো শুরু করা যাক। এই ম্যাপটিতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাইওয়ান, এবং তাইওয়ান থেকে যদি এদিকে সরে যায় তাহলে আমরা এই জায়গাটাতে দেখতে পাবো হংকং এবং মাকাও। এই যে খুব ছোট্ট ছোট্ট দুটো জায়গা, এটা হংকং আর এটা মাকাও। এগুলো আসলে কিছু আইল্যান্ডের সমষ্টি এবং এগুলো নিচেই রয়েছে সাউথ চায়না সি। এটা মেন যে চায়নার মেনল্যান্ড তার থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই যে হংকং, এই হংকং যতগুলি দ্বীপ নিয়ে গঠিত এবার সেটা ম্যাপে দেখে নিই। হংকং এই এতগুলি দ্বীপ নিয়ে গঠিত। এই দ্বীপগুলো কিন্তু একদিনে এই হংকংয়ের পুরো টেরিটরির মধ্যে আসেনি। হংকং শুধু এইটুকুই দ্বীপ, যেটা হচ্ছে হংকংয়ের মেন একদম দ্বীপ। এই হংকং পুরো টেরিটরিটার মধ্যে কি কি দ্বীপ রয়েছে সেগুলো আমরা জানবো। তবে হংকং কিভাবে তৈরি হলো চলো সেটা আগে দেখে নিই। বলা হয় আদিতে হংকং একটি জনবিরল জায়গা ছিল, যেখানে বেশি মানুষের বসবাস ছিল না। এখানকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ এবং মৎস্য শিকার করত। দেখতেই পাচ্ছ এই পুরো জায়গাটা একদম সাগরের মধ্যে রয়েছে, সাউথ চায়না সি এর ভেতর রয়েছে, যে কারণে এখানে মৎস্য শিকার করা এবং চাষবাস করা এটাই মেন কাজ ছিল সেখানকার মানুষদের। হংকংয়ে মেন যে ভাষাটি বলা হয় সেটা হলো ইংলিশ এবং ম্যান্ডারিন চাইনিজ। চায়নাতে অনেক রকম ভাষা রয়েছে, তার মধ্যে ম্যান্ডারিন চাইনিজ অনেক বেশি প্রচলিত, আর হংকংয়েও তাই ম্যান্ডারিন চাইনিজ অনেক বেশি ব্যবহার করতে দেখা যায়। ম্যান্ডারিন চীনা ভাষায় হংকংকে শিয়াংকাং বলা হয়। এখানে হংকং এই পুরো জায়গাটি পার্ল নদীর বদ্বীপে অবস্থিত। এই পার্ল নদীর বদ্বীপের মধ্যে প্রায় 260টিরও বেশি দ্বীপ নিয়ে এই হংকং টেরিটরিটা তৈরি হয়েছে, যার মধ্যে প্রধান দ্বীপ হলো হংকং। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ এর ওপরেই আছে কাওলুন উপদ্বীপ। এছাড়া এখানে আছে লান্তাও দ্বীপ, এটিও ভীষণ উল্লেখযোগ্য। এছাড়া আছে নিউ টেরিটরিজ। তবে এই হংকংয়ের সাথে এই কমলা রঙের বাকি যে দ্বীপগুলো দেখা যাচ্ছে ম্যাপে, সেগুলো যুক্ত হতে বেশ কিছু বছর টাইম লেগেছে। কিভাবে হংকংয়ের সঙ্গে এতগুলো দ্বীপ যুক্ত হলো চলো এবার সেই গল্পটা দেখে নিই। সালটা ছিল 1821। 1821 সালে প্রথম ব্রিটিশার্সরা হংকং দ্বীপের পোতাশ্রয় ব্যবহার করা শুরু করে। পোতাশ্রয় মানে ডক বন্দর, যেখানে বিভিন্ন শিপিংয়ের মালপত্র রাখা হয়। তাই হংকং দ্বীপ প্রথম ইউজ করা ব্রিটিশরা শুরু করে 1821 সালে। আমরা জানি ব্রিটিশার্সরা বিভিন্ন দেশে তাদের কলোনি বানাতো, সেখানে গিয়ে ব্যবসা করতো এবং ট্রেডিংয়ের পারপাসে গিয়েও, ব্যবসার পারপাসে গিয়েও তারা সেখানে গিয়ে উপনিবেশ বানিয়ে সেই অঞ্চলটাকে শাসন করতো। ইন্ডিয়াও তার ব্যতিক্রম ছিল না, সেরকমই হংকং ছিল। হংকং দ্বীপটিকে প্রধানত তারা প্রথমে বন্দর হিসেবেই ইউজ করতো, অর্থাৎ সেখানে মালপত্র নিয়ে গিয়ে রাখা, তারপর সেখান থেকে অন্য দেশে সেইগুলোকে পাঠানো, রপ্তানি করা, এটাই ছিল মেন উদ্দেশ্য। কিন্তু পরে পরে হংকংকে তারা দখল করতে আগ্রহী হয়। 1839 সালে প্রথম আফিমের যুদ্ধ শুরু হয় এবং 1842 সালে সেই আফিমের যুদ্ধ শেষ হয়। আফিমের যুদ্ধের গল্প অনেক বড়। আসলে ইন্ডিয়াতে ব্রিটিশার্সরা আফিমকে উৎপাদন করত, তারপর সেগুলো বিভিন্ন স্মাগলারের মাধ্যমে হংকংয়ে পাঠিয়ে দিত। সেখান থেকে সেটা মেনল্যান্ড চায়নাতে পৌঁছে যেত, কারণ চায়নাতে তখন আফিমের ভীষণ চাহিদা ছিল। আফিমের নেশা করত বহু মানুষ, তাই আফিমের চাহিদার মেটাতেই ব্রিটিশার্সরা ইন্ডিয়াতে আফিমকে ফলাতো আর বিভিন্ন বাজারে বিক্রি করার পর স্মাগলাররা সেগুলো পৌঁছে দিত। তারপর ব্রিটিশার্সরা চায়নার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, যেখানে প্রথম আফিমের যুদ্ধ হয় 1839 থেকে 1842-এ। এরই মধ্যে 1841 সালে চায়নার চিং সাম্রাজ্যের কাছ থেকে এরা হংকংকে দখল করে নেয়। হংকং পুরোপুরি দখল করার পর এরা কিন্তু থেমে থাকেনি। তারপর এদের যা হয়, আরও বেশি অঞ্চল দখল করার উদ্দেশ্য এদের চলতেই থাকে। 1860 সালে দ্বিতীয় আফিমের যুদ্ধ শেষ হয়, অর্থাৎ আবার দ্বিতীয়বারের মতো আফিমের যুদ্ধ হয়েছিল। 1860 সালে যখন সেটা শেষ হয়, তারপর এই হংকংয়ের সাথে এই কাওলুন অঞ্চলটা যুক্ত হয়, কাওলুন উপদ্বীপটা যুক্ত হয়। এরপর 1898 চলে আসে, আর 1898-এ তারপর এই নিউ টেরিটরিজ নামক অঞ্চলটা এই হংকংয়ের সাথে যুক্ত হয়ে যায়। এভাবে ধীরে ধীরে লান্তাও দ্বীপ সেটিও যুক্ত হয়ে যায় হংকংয়ের সাথে। এভাবে এই ব্রিটিশার্সদের টেরিটরি এই হংকং জায়গাটিতে বাড়তে থাকে এবং সমগ্র অঞ্চলটাকে এরা হংকং বলেই স্বীকৃতি দেয়। হংকংয়ের উত্তর পশ্চিম তীরে একটি ভীষণ ইম্পর্ট্যান্ট বন্দর শহর ছিল, সেটা হচ্ছে ভিক্টোরিয়া। সেই ভিক্টোরিয়া শহরটিতেই মেনলি এরা ক্যাপিটাল হিসেবে বা রাজধানী হিসেবে ইউজ করতে থাকে। সেখানে বড় বড়
অফিস, আদালত ইত্যাদি তৈরি করতে থাকে। তো হংকংয়ে এখন কোনো নির্দিষ্ট রাজধানী নেই ঠিকই, তবে এই ভিক্টোরিয়া নামক শহরটিতেই এখনও পর্যন্ত সেই অফিসিয়াল কাজকর্ম বা বিভিন্ন সরকারি অফিস সেগুলো রয়েছে। তো হংকং এভাবে তো ব্রিটিশার্সরা দখল করে নেয়, তারপর হংকং পুরোপুরি ব্রিটিশদের শাসনে চলে আসে। 1984 সালে প্রথম ব্রিটিশার্সরা ঠিক করে হংকংকে চীনের কাছে ফেরত দিয়ে দেওয়া হবে, কারণ তার মাঝে চায়না সবসময় সেটা ক্লেম করতে থাকে। 1984 সালে ফেরত দিয়ে দেওয়া হবে ঠিক করে, এবং 1997 সালে ব্রিটিশার্সরা একদম আইনসম্মতভাবে হংকংকে চায়নার কাছে ছেড়ে দিয়ে চলে যেতে চায়। কিন্তু এই চায়নার কাছে ছেড়ে দিয়ে চলে যেতে চায় ঠিকই, কিন্তু একটি শর্ত হয়। সেই শর্তটা হলো যে আগামী 50 বছর হংকং স্বায়ত্তশাসনই করবে, অর্থাৎ হংকংয়ের নিজস্ব আইন কানুন, নিজস্ব নীতি সেগুলোই থাকবে, যেগুলো মেনল্যান্ড চায়নার মতো হবে না। অর্থাৎ এরা নিজেদের মতো এই জায়গাটিকে শাসন করতে পারবে, এর আলাদা গভর্নমেন্ট থাকবে এবং সেই গভর্নমেন্টই হংকংকে শাসন করবে। 1997 সালে হংকং ছেড়ে যাওয়ার সময় এই সন্ধি হয়, আগামী 50 বছর হংকং স্বায়ত্তশাসন করবে, তারপর সেটা চায়নার পার্ট হয়ে যাবে। কিন্তু হংকংয়ে থাকা এখন বহু মানুষ মিশ্র সংস্কৃতিতে থেকে অভ্যস্ত হয়ে গেছে। মিশ্র সংস্কৃতি বলতে কি বোঝায়? দেখো, বহুকাল ধরে ব্রিটিশার্সরা হংকংয়ে রাজত্ব করেছে, তাই তাদের নিয়মকানুনই এখানে চলেছে। যেমন মেনল্যান্ড চায়নাতে সংবাদপত্রের স্বাধীনতা নেই, মেনল্যান্ড চায়নাতে বহু কড়াকড়ি নিয়ম আছে, কিন্তু হংকংয়ে এত কড়াকড়ি নিয়ম নেই। আবার সংবাদপত্রের স্বাধীনতাও রয়েছে, অনেক বেশি রাজনৈতিক স্বাধীনতা রয়েছে। সেই কারণে ব্রিটিশার্সরা যেহেতু রুল করেছে, তাই তারা তাদের ভাষাও এখানে রেখে গেছে, অর্থাৎ সব কিছুই প্রায় ইংলিশে হয়। তাই এখানকার মানুষ ইংলিশেই কাজকর্ম করে, ইংলিশেই কথা বলে। ম্যান্ডারিন চাইনিজও এখানে দ্বিতীয় বৃহত্তম ভাষা, অর্থাৎ ইংলিশের পর। কিন্তু মেনল্যান্ড চায়নাতে তো ইংলিশে কাজকর্ম হয় না, চাইনিজ ভাষাতেই হয়। তাই এখানে ব্রিটিশার্সদের যে সংস্কৃতি এবং চায়নার যে সংস্কৃতি তার একটা মেলবন্ধন পাওয়া যায়। এই কারণেই এখানে বললাম মিশ্র সংস্কৃতি দেখা যায়। তাই এখানকার মানুষ যারা ওরকম একটা সংস্কৃতিতে বড় হয়ে উঠেছে, বেড়ে উঠেছে, তারা কখনোই পরবর্তীতে চায়নার পার্ট হতে চায় না, কারণ চায়নাতে অনেক বেশি কড়াকড়ি নিয়ম, অনেক বেশি ক্লোজড ইকোনমি এর জন্যে। কিন্তু ইংলিশ বলার যারা রয়েছে বা ইংলিশ যাদের মাতৃভাষা হয়ে গেছে, তারা মূলত একটু লিবারেটেড থাকতে চায়, একটু স্বাধীন থাকতে চায়। সেজন্য তারা কখনোই চায়নার পার্ট হতে চায় না। এজন্যই এখানে এক দেশ কিন্তু দুই নীতি, এই প্রিন্সিপালে কাজ হয়। এক দেশ দুই নীতি বলতে এখানে নিজস্ব গভর্নমেন্ট রয়েছে, যে গভর্নমেন্ট এখানে আইন তৈরি করা, এখানকার মানুষদের স্কুল ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন ছোটোখাটো যে আইন সেইগুলোকে দেখা, সব কিছু তার আন্ডারে থাকে। প্রশাসনিক যত, জুডিশিয়াল যত, এক্সিকিউটিভ যত কাজকর্ম রয়েছে সেগুলো সব এখানকার গভর্নমেন্টের আন্ডারেই থাকে। কিন্তু ডিফেন্স আর ফরেন অ্যাফেয়ার্স, ডিফেন্স মানে প্রতিরক্ষা ব্যবস্থা, সৈন্য বা আর্মি, আর্ম ফোর্স, এছাড়া যে ফরেন অ্যাফেয়ার্স বিদেশ নীতি, সেই ব্যবস্থা দুটি চায়নার সরকার এখানে কন্ট্রোল করে, যার কন্ট্রোল হংকংয়ের সরকার করতে পারে না। হংকংয়ে তাই এক দেশ দুই নীতি এভাবে কাজ হয়। তাহলে তোমরা জানলে যে হংকং বহু বছর ধরে ব্রিটিশদের কলোনি ছিল। 1997 সালে ব্রিটিশরা এখান থেকে চলে যায় এবং হংকংকে একটি স্বায়ত্তশাসন বা বিশেষ প্রশাসনিক অঞ্চল, স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন স্বায়ত্তশাসন করার শর্তে রেখে যায়। অর্থাৎ চায়না একে স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন বলে সম্মতি দেয়, যেখানে বিশেষ প্রশাসনিক কাজ কারবার এদের নিজেদের মতোই এরা করতে পারবে আগামী 50 বছরের জন্য। কিন্তু তারপর কী হবে সেটা কেউ জানে না। ঠিক তেমনই হংকংয়ের পর মাকাও আছে, যেখানেও এরকমই কিছু ব্যবস্থা দেখা যায়। তবে হংকংয়ে যেমন ব্রিটিশার্সরা শাসন করেছে, মাকাওয়ে সেরকম পর্তুগিজরা শাসন করেছে। তো মাকাওয়ের ইতিহাস জানার আগে হংকংয়ের কয়েকটা বিষয় আরও বলার আছে, বলে নিই। যখন ব্রিটিশার্সরা শাসন করত তখন হংকংয়ের পতাকা ছিল এটা। তারপর হংকংয়ের এখন পতাকা হচ্ছে এটা, যেখানে এই লাল রঙের মধ্যে যে সাদা ফুলটা দেখাচ্ছে সেটাকে কাঞ্চন ফুল বলে। হংকংয়ে এত বিশাল বিশাল অট্টালিকা গড়ে উঠেছে, একে এশিয়ার নিউ ইয়র্ক বলা হয়। নিউ ইয়র্কে যেমন ভীষণ বড় বড় উঁচু উঁচু বিল্ডিং রয়েছে, হংকংয়েও তেমন ভীষণ বড় বড় উঁচু উঁচু বিল্ডিং রয়েছে, তাই একে এশিয়ার নিউ ইয়র্ক বলে। তবে হংকংয়ের বিল্ডিং সংখ্যা অনেক বেশি, তাই একে কংক্রিটের জঙ্গলও বলে। প্রায় এখানে 8000টারও বেশি বিল্ডিং রয়েছে, তাই একে কংক্রিটের জঙ্গল বলা হয়। সব থেকে বেশি পৃথিবীর উঁচু বিল্ডিং, স্কাই স্ক্র্যাপার, এটা হংকংয়েই রয়েছে। হংকং খুব বেশি ঘন বসতিপূর্ণ একটি জায়গা, অর্থাৎ কম জায়গার মধ্যে বহু মানুষ এখানে বসবাস করে। হংকংয়ের টাকাকে হংকং ডলার বলে। 1 হংকং ডলার সমান মোটামুটি 11 ইন্ডিয়ান রুপিজের সমান। এরপরে আমরা পড়ব হংকং থেকে আরও কিছুটা গেলেই মাকাও আইল্যান্ড সম্পর্কে। মাকাও হলো একটি স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন, অর্থাৎ চায়নার আন্ডারে থাকা একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। এখানে মেনলি 3টে আইল্যান্ড রয়েছে মাকাওয়ে। এই টোটাল 3টে আইল্যান্ডকে একসঙ্গে মাকাও বলা হচ্ছে। তো মাকাও আইল্যান্ড, তারপরেই রয়েছে মাঝে তাইপা আইল্যান্ড এবং তারপরেই রয়েছে কোলন আইল্যান্ড।
দেখো এই আইল্যান্ডগুলোর থেকে যে সবুজ রঙের অঞ্চলগুলো রয়েছে সেগুলো মেনল্যান্ড চায়না, তার দূরত্ব কিন্তু বেশি খুব একটা নয়, সেজন্য এই আইল্যান্ডগুলো থেকে খুব সহজেই মেনল্যান্ড চায়নার যে বিল্ডিং সেগুলোকে দেখা যায়। হংকংয়ে যেমন বহু বড় বড় উঁচু উঁচু বিল্ডিং রয়েছে, মাকাওতেও প্রচুর বড় বড় উঁচু উঁচু বিল্ডিং রয়েছে। মাকাও এই 3টি আইল্যান্ড নিয়ে গঠিত একটি স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন। স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন মানে আগেই জেনেছো বিশেষ প্রশাসনিক অঞ্চল। মাকাও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে তাইপাতে, তাই খুব সহজেই মাকাও আসার জন্য তাইপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাকাও আসা সম্ভব। এছাড়া হংকং থেকে মাকাও আসতে গেলে ফেরিতে করে বা হেলিকপ্টারে করে বা বাসে করে ব্যবস্থা রয়েছে। এছাড়া মাকাও থেকে এই তাইপা এবং তাইপা থেকে এই কোলন আইল্যান্ডগুলি বাস রুট দ্বারা কানেক্টেড রয়েছে, মানে ব্রিজের দ্বারা। এই এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে যাওয়ার জন্য ব্রিজ রয়েছে, যার মধ্যে দিয়ে বাস বিভিন্ন ট্যাক্সির মাধ্যমে খুব সহজেই এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যাওয়া যায়। সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগরের মধ্যে এই 3টে আইল্যান্ড একসাথে মাকাওয়ের টেরিটরি নামে পরিচিত। মাকাওয়ের এই স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন, এটা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন কীভাবে হলো চলো এবার সেটা বলি। 1557 খ্রিস্টাব্দে মিং ডাইনেস্টি বা মিং রাজবংশের কাছ থেকে পর্তুগিজরা এই মাকাওকে রেন্টে নেয়, মানে ভাড়াতে নেয়। এরপর ধীরে ধীরে পর্তুগিজরা এখানে তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, এখানে স্কুল কলেজ সবই করার চেষ্টা করে, বিভিন্ন গির্জা স্থাপন করতে থাকে। হংকংয়েও তাই ব্রিটিশার্সরা হংকংয়ে বহু গির্জা, বহু বালিকা বিদ্যালয়, বহু স্কুল কলেজ, এবং খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1900 সালে হংকংয়ে ব্রিটিশার্সরা হংকং মেডিকেল কলেজ স্থাপন করে। সেরকমই মাকাওতে পর্তুগিজরা বিভিন্ন স্কুল কলেজ গির্জা ইত্যাদি স্থাপন করার চেষ্টা করে। পর্তুগিজরা 1887 পর্যন্ত পুরোপুরি আধিপত্য বিস্তার করছে বা কন্ট্রোল করছে এরকম সভারেন্টি পায় না, অর্থাৎ স্বতন্ত্রতা পায় না। 1887 থেকে সম্পূর্ণভাবে 1999 পর্যন্ত মাকাওয়ের আইল্যান্ডগুলো পর্তুগিজদের দ্বারা শাসিত হয়। পর্তুগিজদের এখানে শাসন থাকার জন্য এখনও এখানে গেলে পর্তুগিজদের বিভিন্ন আর্কিটেকচার এখানে দেখা যাবে। হংকংয়ে গেলে যেমন ব্রিটিশার্সদের আর্কিটেকচার দেখা যাবে, ব্রিটেনের আর্কিটেকচার, সেরকম পর্তুগিজদের আর্কিটেকচার দেখা যাবে মাকাওয়ে গেলে। এখানে ক্যান্টোনিজ ভাষা বেশি বলা হয়। হংকংয়ে যেমন ম্যান্ডারিন চাইনিজ বলা হয়, এখানে ক্যান্টোনিজ চাইনিজ ভাষা বেশি পপুলার। তাহলে মাকাওয়ে দেখতে পেলে মাকাও 3টা আইল্যান্ড রয়েছে, মাকাও, তাইপা এবং কোলন, যার মধ্যে এই তাইপা আইল্যান্ডে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, যার মাধ্যমে মেনল্যান্ড চায়না এবং এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে মাকাও থেকে লোকজন যাতায়াত করে বা কানেক্টেড থাকে। মাকাওয়ের জাতীয় প্রতীক বা পতাকাটা এরকম দেখতে হয়, সেখানে সাদা পদ্ম ফুল এবং কিছু হলুদ রঙের স্টার দেখা যায়। দেখো হংকং এবং মাকাও এগুলো বিশেষ প্রশাসনিক অঞ্চল, অর্থাৎ এগুলো এক দেশ দুই নীতির এই প্রিন্সিপালে কাজ করে, যদিও এগুলো পুরোপুরি দেশ নয়। 1999 যখন পর্তুগিজরা মাকাওকে ছেড়ে যায়, তখন পর্তুগিজরা মাকাওকে যে শর্তে ছেড়ে যায় সেটা হলো আগামী 50 বছর, এখানেও আগামী 50 বছর মাকাও স্বতন্ত্র থাকবে, অর্থাৎ মাকাওয়ের নির্দিষ্ট সরকার থাকবে যারা সমস্ত আইন কানুন দেখাশোনা করবে। শুধুমাত্র ডিফেন্স এবং ফরেন অ্যাফেয়ার্স এটা মেনল্যান্ড চায়নার কন্ট্রোলে থাকবে, বাকি সব কিছুই মাকাও সরকারের আন্ডারেই থাকবে। এই জন্য এগুলোকে আধা স্বায়ত্তশাসিত অঞ্চল বলা হয় এবং এটা আগামী 50 বছর পর্যন্তই থাকবে। তারপর এই হংকং এবং মাকাও দুটোই মেনল্যান্ড চায়নার পার্ট হয়ে যাবে। কিন্তু অবভিয়াসলি যেখানে এত বছর মিশ্র একটা সংস্কৃতি দেখা গেছে, যেমন হংকংয়ে ব্রিটেন এবং ম্যান্ডারিন চাইনিজ ভাষা, এছাড়া এখানে মাকাওতে পর্তুগিজ এবং ক্যান্টোনিজ চাইনিজ ভাষা, এই দুই মিশ্রণের কারণে এখানকার লোকজন খুব একটা চায়নার পার্ট হতে চায় না। কিছু লোকজন আছে যারা চায়নার পার্ট হতে চায়, কেননা চায়নার সঙ্গে ট্রেড হয় বেশি, অর্থাৎ ব্যবসা বাণিজ্য হয় বেশি। চায়নার উপর এরা অনেকেই ডিপেন্ডেন্ট, বিভিন্ন রকম খাবার দাবার, বিভিন্ন রকম খাদ্য সামগ্রী, এছাড়া চাষের বিভিন্ন সামগ্রী। আবার চায়না থেকে বিভিন্ন ইলেকট্রিক্স বা বিভিন্ন খাদ্য সামগ্রী ছাড়াও বস্ত্র বা টেক্সটাইলের ওপরেও কিন্তু এরা চায়নার উপরই ডিপেন্ডেন্ট। তাই বহু কারণে এরা চায়নার উপর ডিপেন্ডেন্ট হওয়ায় আগামী 50 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর, অর্থাৎ 1997 ব্রিটিশার্সরা ছেড়ে চলে গেছে, অর্থাৎ 2047 সালে 50 বছর কমপ্লিট হয়ে যাবে। আবার মাকাওয়ে 1999 ছেড়ে চলে গেছে, তার জন্য 2049 এদের 50 বছর কমপ্লিট হয়ে যাবে। তো তারপর বোঝা যাবে যে হংকং এবং মাকাও কীভাবে মেনল্যান্ড চায়নার পার্ট হচ্ছে না সেটা তখন দেখা যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ইনফরমেশনগুলো কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারো। আজকের কোয়েশ্চেন হচ্ছে মাকাওয়ে কটি আইল্যান্ড রয়েছে এবং কোন আইল্যান্ডটিতে মাকাও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, আর হংকংকে ব্রিটিশার্সরা কবে ছেড়ে চলে যায়। এই দুটো কোয়েশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকলেও তোমরা কমেন্টে লিখে জানাতে পারো।